नमस्कार बंधुरा शुभ सकाल वेलकम टू स्वप्ना चिच्चे आशा करছি আপনারা যে যেখানেই আছেন সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আরও একটা নতুন ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আসার পরের থেকে ঘুম থেকে ওঠার পরে তো আমার প্রথম কাজ থাকে ওয়াশরুমে চলে যাই আমি একদম, তারপর সেখান থেকে স্নান সেরে চলে আসি, তারপরে আদ্যা মায়ের স্তব পড়ি, ঠাকুরকে প্রণাম করি, তারপরে আমার দিনটা শুরু। তো আজকে ভাই না সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলো, উঠেই আমাকে বললো একটা ফর্দ করে দে তো, সবজি কি আনতে হবে। কারণ কালকে যে মানে বাড়ির থেকে আসলাম না, দিদির বাড়ির থেকে আমাদের বাড়ির থেকে, তারপরে বললাম বিকালে কোনো সবজি ছিল না, তো রাত্রে তো এরকম ডাল আলু সিদ্ধ ডিমের অমলেট এইভাবে খাওয়া হয়েছে। তো সকালবেলা উঠেই ভাই চলে গেছিলো, আমি ফর্দ করে দিলাম আর পিয়াকে নিয়ে মার্কেটে চলে গেছিলো, সেখান থেকে কিছু সবজি এনেছে আর মাছের মধ্যে কাতলা আর চিংড়ি মাছ এনেছে। আর জামাইবাবু তো আজকে আছে, আজকে জামাইবাবু চলে যাবে, তো সকালের জন্য না আমাকে ফোন করেছিল যে বাড়িতে কিছু ব্রেকফাস্টের ব্যবস্থা করিস না, আমি দোকান থেকে নিয়ে আসব। তো এখানে দেখুন একটুখানি রসগোল্লা এনেছে, কচুরি এনেছে, আর কচুরির সাথে যে একটা তরকারি দেয় না, এটা হচ্ছে ছোলার ডাল আর আলু দিয়ে বানানো তরকারিটা, বেশ খেতে ভালো লাগে। এইখানে আসলে না এই একটা জিনিস, কচুরি খাওয়ার জন্য প্রিয়াও যেমন ব্যস্ত হয়ে যায়, আমিও ব্যস্ত হয়ে যাই। কারণ কি আমাদের ওখানে যদি কখনো মনে হয় যে আজকে ইচ্ছা হচ্ছে না সকালে কিছু একটু বাইরের থেকে লুচি কচুরি কিংবা পরোটা কিংবা রুটি নিয়ে এসে খাবো, কিন্তু সেটা আমরা কখনো করতে পারি না, কারণ পারাদ্বীপে এগুলো পাওয়াই যায় না। হয়তো বা রুটিটা পাওয়া যেতে পারে কোথাও কোথাও, কিন্তু ওখানে কিন্তু সব দোকানে সকালের ব্রেকফাস্টে কী হয় জানেন, ওই যে ইডলি ধোসা উত্তাপাম, তারপরে তোমার উপমা, এইগুলো পাওয়া যায়। তারপরে হ্যাঁ মেন তো পাওয়া যায় বড়া, হ্যাঁ বড়ার সাথে ওখানে সবজি দেয়, ইডলির সাথে চাটনি থাকে, আর তার সাথে সাথে ওই রসগোল্লা মিষ্টি এসব থাকে। কিন্তু এইসব লুচি পরোটা কচুরি এসবগুলো তো কথা ভাবতেই পারি না। তাই এইখানে যখন আসি সবসময় এগুলোকে মানে প্রেফার করি। আমার বাড়িতে কিন্তু বাইরের খাবার খুব একটা আসে না, খুব কম, যখন একদম হয়তো ইচ্ছা হচ্ছে না বা সময় নেই সেই মানে সেটা বছরে এক আধবার, তাছাড়া বাইরের খাবার আসে না। ঘরেই সবাই প্রেফার করে সকালে ব্রেকফাস্টে, কিন্তু তবু কখনো কখনো তো মানুষের ইচ্ছা হয় বলুন এসবগুলো খেতে, কিন্তু ওখানে তো পাওয়াই যায় না, ওই বড়া সিঙ্গাড়া ওইগুলোই খেতে হয়। তো তার জন্য সবসময় পিয়া আসলেই একবার করে বলে যে মামি সকালে কিন্তু কচুরি খাবো। তো দেখুন আমি সবাইকে দিয়ে দিয়েছি, আর ভাই এখানে নিউজ দেখছে আর খাচ্ছে। ভাইকে দেখালাম না কেন, ভাই মানে ড্রেস মানে খালি গায়ে আছে তো ওর জন্য দেখায়নি। আর জামাইবাবু বাইরে গেছে, তো জামাইবাবু আসলে জামাইবাবু খাবে, আর মা এটা খায় না, আর ভাইও পছন্দ করে না বাইরের এই কচুরি। ও সকালে একদম ভাত খেয়ে ওর কারখানায় চলে যায়, কিন্তু আজকে একটুখানি ভাত বানাতে লেট হয়ে গেছে। ও ভাই তো এমনি সকাল সকাল ঘুম থেকে উঠে আর মার্কেটে চলে গেছিলো, তো সবজি এক্ষুনি এনেছে, তো এখন কাটাকুটি হবে, রান্না হবে। তাই আমি বললাম যে একটা খেয়ে নে, খেয়ে তারপরে ভাত হলে ভাত খাস। তো এক পিস সেম নিয়েছে আর একটা মিষ্টি দিয়েছি, আর জামাইবাবুটা রেখে দিলাম, জামাইবাবু এসে খাবে। তো দেখুন খাওয়া দাওয়া শেষ করে না কিচেনে চলে এসেছি। মা তো কিছুটা রান্না করেই নিয়েছে, আর আমি এখন পটল আলু দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব। তো তার আগে মা কিন্তু মাছটা ভেজে দিয়েছে, পটল আলু মাই কেটে দিয়েছে, আর এখানে আমি কড়াইটা বসিয়ে এখানে কড়াইয়ের ভিতরে শুধুমাত্র তেলটা গরম হলে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তাই এটা জিরেটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর একটা অ্যারোমা বেরোনো শুরু করলে আমি কিন্তু পটল আর আলুটা দিয়ে দিচ্ছি, আলাদা আলাদা করে ভাজলাম না। কারণ আমি তো কম তেলে মনে করি আমি রান্না করি, কিন্তু আমার মা তার থেকে বেশি কম তেলে রান্না করে। এই যে চিংড়ি মাছটা এটা এনেছিল, তো তখন তো দেখানো হয়নি এই চিংড়ি মাছ আর কাতলা মাছ, তো সেটাই এখন দেখিয়ে নিলাম। আর যেটা বলছিলাম, আমি তো ভাবি আমি কম তেলে রান্না করি, কিন্তু আমার মা আবার তার থেকে বেশি কম তেলে রান্না করে। আমি যেটা রান্না করি সেটা আমার রান্নার সময় বারবার বলতে থাকবে তেল একটু কম দিস কিন্তু, তেল একটু কম দিস কিন্তু, কিন্তু আমি বুঝতে পারি না এর থেকে আর কত কম তেলে রান্না করব। তো যাই হোক ওই জন্য কিন্তু পটল আলুটা আর আলাদা করে ভাজলাম না, ওতে একটু বেশ পরিমাণে তেল লাগে। আর এখানে দেখুন মশলাটা করে নিয়েছি হচ্ছে টমেটো আদা জিরে আর একটু লঙ্কা দিয়েছি ওর ভিতরে। তো দেখুন এগুলো তো ভেজে নিলাম, আলাদা করে ভাজিনি, আর হালকা লাল করে ভেজে একটু পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, হাফ টেবিল চামচ হলুদ দিয়েছি, একটু মিষ্টি, আর যে বাটা মশলাটা করেছিলাম টমেটো আদা জিরে কাঁচা লঙ্কা সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলার বাটি ধুয়ে জলটাও কিন্তু দিয়েছি,
দিয়ে এটাকে এখন বেশ ভালো করে কষিয়ে নেব। আর কষাটা সবসময় না মিডিয়াম কিংবা লো আঁচে করলে খুব সুন্দর হয়, কারণ কম তেলের রান্নায় কিন্তু বেশি মানে ফ্লেমটা হাই করে দিলে সেটা তো ভালোভাবে কষানোই হয় না, আর কিন্তু পুড়ে যেতে থাকে। তাই সবসময় আমি মিডিয়াম কিংবা লো আঁচে দিয়ে জিনিসটাকে ভালো করে কষিয়ে নিই। বেশি তেল দিলে কিন্তু এই অসুবিধাটা হয় না, তেলের মধ্যেই ওটা হতে থাকে। কিন্তু যাই হোক, দেখুন আমি কিন্তু একদম মিডিয়াম আঁচ করে দিয়ে আর খুব সুন্দর করে মশলার সাথে পটল আলুটাকে কষিয়ে নিলাম। সুন্দর করে কষানো হয়ে গেলে এখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, একদম আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পটলগুলোও সিদ্ধ হয়ে যায়। তারপরে মাছটা দিয়ে ফুটাতে হবে, তো যতটা পরিমাণ মতো জল দিলে ঠিকঠাক এই কাজগুলো হয় সেই পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব মশলার সাথে। মিশিয়ে কিন্তু আমি এবার একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেব। তো পরে ভয়েস ওভার দিই, কিন্তু সকাল দিকটা দিই তো মাঝে মাঝে না, এই যে এরোপ্লেনের আওয়াজগুলোর জন্য আমি ভয়েস ওভার দিতেই পারি না, মানে মিনিটের পর মিনিট আমি বসেই থাকি, কারণ মাঝে মাঝে না মানে 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর একটা প্লেন যেতে থাকে যার আওয়াজটা খুব আসে। তো যাই হোক, দেখুন ফুটিয়ে একদম মানে সুন্দরভাবে ফুটে গেছে, আলুগুলো মোটামুটি বয়েল হয়ে গেছে। আমি এখন ভাজা মাছগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোর সাথে আর তরকারিটার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। নিয়ে আরও 2-3 মিনিটের জন্য না এটাকে ঢেকে সুন্দরভাবে ফুটতে দেবো। বেশ মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন এটা কিন্তু একদম হয়ে এসছে, তবে আর একটুখানি ঝোল থাকলে, গ্রেভি থাকলে মানে খুব ভালো হতো। আমার কাছে তো এটা ঠিক হয়েছে, কিন্তু মা বলছিল আর একটু গ্রেভি থাকলে ভালো হতো। তো যাই হোক, তরকারিটা কিন্তু একদম রেডি। এখন শুধু যদি ধনে পাতা থাকে একটুখানি কুচিয়ে ছড়িয়ে দিতে হবে, আর নইলে একটু ভাজা মশলা। তো আমি এখন কোনোটাই দিলাম না, কারণ আমার কোনোটাই অ্যাভেলেবেল নেই। আপনাদের কাছে যদি থাকে তো অবশ্যই একটু হয় ধনে পাতা, আর নইলে এই যে ভাজা মশলা দিয়ে নাবিয়ে নেবেন। চলুন আজকে দুপুরের মেনুতে কি আছে একটু দেখিয়ে দিই। এখানে মাছের মাথাগুলো ভাজা হয়েছিল একটা চচ্চড়ি বানাবার জন্য, কিন্তু আমি নিষেধ করলাম আর করতে হবে না, এটা বিকালে করে নেব। তো 1 পিস মাছ তো আমার জন্য ভাজা আছেই। আর এখানে আছে লাউয়ের ঘন্ট, এটা মা বানিয়েছে। আর তার সাথে এখানে দেখুন মাছের টক আছে, মৌরলা মাছের টক, টক ঠিক না, চাটনি যেটা বলে, একদম টক মিষ্টি সমানভাবে যেটা হয়। আর এখানে একটুখানি মাছের তেল ছিল না, সেটাকে সুন্দর করে ভাজলাম। আর তার সাথে সাথে তো পটল আলু দিয়ে যে ডালনাটা হয়েছে সেটা রান্না হয়েছে। আর হ্যাঁ, একটুখানি চিংড়ি মাছের ঝোল হয়েছিল, মানে চিংড়ি মাছ যে পেঁয়াজ টিয়াজ দিয়ে পাতলা করে ঝোল মতো করা হয় না, সেটা করা হয়েছিল। তো ভাই তো খেয়ে চলে গেল, আর এখন পিয়া আর আমি কিন্তু খেতে বসেছি, দুপুরের খাওয়াটা সেরে নেব। আর মা তো কখনো আমাদের সাথে খেতে বসে না, মা সবাইকে দেবে। আমি অনেকবার বলি যে ঠিক আছে ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা তো আছি, বসো একসাথে খেয়ে নেবো। কিন্তু মায়ের বরাবরই অভ্যাস, ছোটোর থেকে দেখেছি মা আগে বাবা আমাদের সবাইকে খাইয়ে নিত, তারপরে সব গুছিয়ে গাছিয়ে নিজে খেতে বসতো। শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম সন্ধ্যেবেলায় আমার ফ্ল্যাটটায় চলে এসেছিলাম। তা ভাবলাম আপনাদের একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। খালি ফ্ল্যাট, কিন্তু এখন খালি ফ্ল্যাটের ট্যুর দিই, তারপরে একদিন ধীরে ধীরে যখন এই ফ্ল্যাটটাকে ভরে ফেলবো সেদিনও একটা সুন্দর করে ট্যুর দেব। তো দেখুন দরজা দিয়ে ঢুকতেই প্রথমে যে আমার ড্রয়িং রুমটা আছে, তো সেটাই দেখাচ্ছি। আর ড্রয়িং রুমে আমি ঠিক এরকম কালার করেছি, 3টে দেয়ালকে একদম লাইট কালার করেছি, আর তার সাথে সাথে একটা ডিপ কালার করেছি। তবে ডিপ আর লাইটের মধ্যে না আমি একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এইসবের অভিজ্ঞতা আমার কোনো দিন ছিল না, যে কেমন কালার হয় কি বৃত্তান্ত। প্রথমবার তো নিজের যেমন পছন্দ হয়েছে করেছি। আর যে পর্দাগুলো এনেছিলাম না, সেগুলোও লাগিয়ে দিয়েছি। এই ঘরটায় শুধু ওই 3খানা চেয়ার আছে, যা আমরা মাঝে মাঝে আসলে বসি। আর এই চেয়ারটাও আমার ভাইয়ের, মানে ভাই নিয়ে ওখানে রেখেছে, যাতে কখনো আসলেও বোর ফিল না হয়, একটু বসা যায়। ড্রয়িং রুম থেকে ডাইনের দিকে ফিরলেই কিন্তু কিচেন, যেটা হচ্ছে একটা মেয়ের স্বপ্নের জায়গা হয়। কিচেনটা সুন্দর হলে একটা মেয়ে কিংবা বউয়ের সব থেকে কিন্তু ঘরের এই জিনিসটা যখন নেওয়া হয় তখন দেখে নেওয়া হয় যে জিনিসটা কতটা ভালো আছে। তবে আমার কিচেনটা আমার মোটামুটি পছন্দ।
আমার সাধ্য অনুযায়ী আমি যেমন কিনেছি ফ্ল্যাটটা তার মধ্যে খুব ভালো লেগেছে। আর কিচেনের কালারটা না আমি একদম হালকা রেখেছি, কারণ যখন মডুলার কিচেন করব তখন যাতে কালারটা আমি ডিপ দিতে পারি আর কালারটা খুব সুন্দরভাবে সামঞ্জস্য হয় সেটার জন্য। আর দেখুন এখানে একটা জানলা আছে যেটা দিয়ে বাইরের একটা সুন্দর ভিউ দেখা যায়, মানে রান্না করতে করতে একদম বোর ফিল হবে না বাইরের দিকে তাকালে। আর এর আগে যখন মার্চে এসেছিলাম ঘর কালার হলো তখন কিচেনে আমি অনেক কাজ করে গেছি। কিচেনের বেসিনটা না একদম ওই কোণাটাই ছিল, সেখান থেকে সরিয়ে একদম সাইডে দিয়েছি, স্ল্যাব লাগিয়েছি। তবে এখন এইভাবে আছে, এরপরে মডুল যখন আসবে তখন একদম মডুলার কিচেন করে নেব। তো এটাই হচ্ছে আমার কিচেন, যেটাকে আমি খুব সুন্দর করে পরবর্তীকালে সাজাবো, আর সেটা মনের মতো করেই সাজাবো। তো এখন এরকম ফাঁকা আছে, ফাঁকা কিচেনটাই আপনাদের দেখিয়ে দিলাম। আর এর থেকে একদম এই যে সামনের দিকে ফিরলেই একটা লম্বা স্পেস আছে, যেটা দিয়ে মানে একটা সোজা গেলে একটা বাথরুমও আছে আর 3খানা রুমের দরজা আছে। তো এই স্পেসটার কালার কিন্তু আমি সি গ্রিন রেখেছি, যেটা সবসময় না ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, পুরো স্পেসটাই আমি সি গ্রিন দিয়ে করেছি। আর তারপরে একটুখানি গেলেই এটা হচ্ছে আমার বেডরুম। আর যে পর্দাগুলো এনেছিলাম সেগুলো তো লাগিয়ে দিয়েছি সব রুমে। তো বেডরুমটা না আমি এইরকম করেছি। অ্যাকচুয়ালি এটাও একটু গ্রিনের উপরে, তবে গ্রিনটা একটুখানি হালকা, যেটা হালকা লাইট কালার যেমন দেখাচ্ছে তার থেকে আরও লাইট। আর এই সাইডের কালারটা আমি এরকম একটা ডিপ কালার দিয়েছি। সব ঘরে আমি 3 সাইডের ওয়ালটাকে একটা লাইট কালার দিয়েছি আর একটা ডিপ কালার দিয়েছি। আর এখানে হচ্ছে বেডরুমের সাথে একটা বাথরুম আছে। বাথরুমটা খুব একটা বড় না হলেও মোটামুটি ভালোই আছে, কাজ চলে যাবে। বিশেষ কিছু দেখালাম না, যদিও আমার বাথরুমে এখনও ইউজ করা শুরু হয়নি। তো এরকমই আছে, এখনও সেইভাবে কোনো কাজ করিনি, বাথরুমের কিছু লাগানো হয়নি। যতটুকু না লাগালে নয় ততটুকুনি লাগানো আছে। আর বাথরুমের পাশেই আছে ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি আছে, আর যেটা দিয়ে না বাইরে তাকালে বেশ সুন্দর হাওয়া আসে এই সাইডটা দিয়ে। আর আমার ঘরে কিন্তু ভরপুর হাওয়া রোদ্দুর সেগুলো আসে। আর বাইরের দিকে তাকালেই তো এত সুন্দর একটা দৃশ্য, যে কোনো টাইমে ব্যালকনিতে এসে দাঁড়ালেই মনটা আমার খুব ভালো হয়ে যায়। তো যখন ঘরে আসবো ব্যালকনিটা তো অন্যভাবে সাজাবো, একদম সুন্দর গাছগাছালি লাগিয়ে খুব সুন্দর করে সাজাবো। তো যাই হোক, সেসব তো অনেক স্বপ্ন আছে, যখন ফ্ল্যাটে আসবো তখন আলাদা হবে। আর সাইডে না প্রিয়া বসে আছে, আমি না হুট করে ভয় পেয়ে গেছিলাম যখন দরজাটা খুললাম। আমি এইরকম রুম ট্যুর দিচ্ছি বলে না, ও এক সাইডে এসে বসেছিল। আর এইখানেও একটা ছোট্ট জানলা আছে ব্যালকনির পাশে। তো এটাই হচ্ছে বেডরুম। আর বেডরুম থেকে বেরিয়ে সাইডেও আরেকটা সেকেন্ড রুম আছে, যেটার কালার পিয়াই পছন্দ করেছে। পিয়া বলছে ও এই ঘরটায় থাকবে, তো নিজের মতো কালার পছন্দ করেছে, নিজের মতো পর্দাও পছন্দ করেছে। এখানের পর্দাগুলো ভেলভেটের। আর এখান থেকেও একটা জানলা আছে, যেটার থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। মোটামুটি সব ঘর থেকে না বাইরের দিকে তাকালে চোখটা কিন্তু কোথাও গিয়ে আটকে যাবে না, একটু অনেক দূরে আপনি বিস্তৃত মানে করতে পারবেন, চোখটা গেলে একটু অনেক দূরের দিকে তাকাতে পারবেন। অনেক রুম থাকে না একদম বাইরে তাকালেই চোখটা এক জায়গায় আটকে যায়। আমার রুমটা ঠিক তেমন না, যে জানলা দিয়ে তাকান না কেন বাইরের দিকে, সে জানলা দিয়ে একদম খোলা জায়গা অনেকটা পাবেন। তো আমার ফ্ল্যাটের এটাই আমার সব থেকে ভালো লাগে। আর আমি পারাদ্বীপে যে ফ্ল্যাটটায় থাকি না, সেখানে একদম রোদ্দুর আসে না, এটার আফসোস আমার সবসময় ছিল। তাই এই ফ্ল্যাটটায় একদম যাতে একদম পর্যাপ্ত রোদ্দুর পর্যাপ্ত হাওয়া থাকে সেটা দেখেই আমি নিয়েছি। তাই এটা হচ্ছে আমার ফ্ল্যাটের সেকেন্ড রুম। আর তারপরেই দেখুন একদম যে লম্বা স্পেসটা ছিল তার লাস্টেই একটা বাথরুম আছে, যেটা কমন বাথরুম সবার জন্য। এই বাথরুমটা একটু ওই বাথরুমটার থেকে অনেকটাই বড়। তো এখন এইভাবেই আছে, সেইভাবে ইউজ করা তো কিছুই হয়নি। তো এটাই হচ্ছে আমার কমন বাথরুম। আর এই সাইডেই আছে একটা ছোট্ট বেসিন, যে বেসিনটা লাগানো ছিল সেটাই আছে। পরবর্তীকালে আমি যদি ভাবি যে একটুখানি অন্যরকমভাবে বেসিন লাগাবো, সেটা পরে করে নেব। আর এটা হচ্ছে আমার থার্ড রুম। এই রুমের না মানে কালারটা একটুখানি যেন আমার মনে হয় খুব হালকা হয়ে গেছে, জাস্ট চাপা চাপা লাগে। তাই আমি এখানের পর্দাগুলোকে একটুখানি ব্রাইট নিয়েছি, ইয়েলো কালারের উপরে নিয়েছি। এখানেও একটা জানলা আছে আর এই সাইডেও জানলা আছে। এই জানলাটায় না দেখলাম তলায় একটা কিছু বেঁধে গেছে বলে,
যার জন্য জানলাটা খুলতে অনেকখানি অসুবিধা হচ্ছিল, দেখতে হবে পরে। তো এই দিক দিকে তাকালেও কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে, বাইরের দিকে অনেকটা, বললাম চোখটা অনেক দূরে চলে যায়। তো এটা হচ্ছে আমার 3rd বেডরুম। তো এটাই হচ্ছে আমার ফ্ল্যাট। ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ট্যুর করে দিই। তো আমার ফ্ল্যাটটা কেমন হলো অবশ্যই কমেন্টে লিখবেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার ভিডিওটা আমি এইখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।